চলো পিছনে ফ্যানটা একদম পাবে, একদম পাবে, একদম পাবে। হ্যাঁ আসো আমরা শুরু করি। আজকে আমরা চাপের লেকচার 2 শুরু করব। চাপের লেকচার 2, চাপের কি শুরু করব? লেকচার 2। আসো চাপের লেকচার 2 আমরা শুরু করব। আসো চাপ জিনিসটা আমরা গত ক্লাসে আমরা বুঝছিলাম, তাই না? চাপ জিনিসটা আমাদের বোঝা শেষ। আমরা আজকে আলোচনা করব ঘনত্ব নিয়ে। কি নিয়ে? ঘনত্ব, বা এটাকে আমরা ইংলিশে বলি ডেনসিটি। ঘনত্ব বা ইংলিশে আমরা এটাকে বলি ডেনসিটি। ডেনসিটি সবাই লেখো। ঘনত্ব বা ইংলিশে আমরা এটাকে বলি ডেনসিটি। ডেনসিটি নিয়ে আমরা আমাদের আলোচনা করব। ঠিক আছে? ছোট ছোট আসো, ছোট ছোট টপিক, অনেক সহজ, কঠিন কিছু না। আমরা ইয়া করি যে ডেনসিটি বা ঘনত্ব জিনিসটা আসলে কি বোঝায়? ডেনসিটি বা ঘনত্ব জিনিসটা আসলে বোঝায় যে কোন বস্তুর, সবাই শোনো, এখানে শোনো, মনোযোগ আমার এখানে, কোন বস্তুর একক আয়তনে ভরকে আমরা ঘনত্ব বলি। একক আয়তনে ভর, 3 লাইনে শেষ। একক আয়তনে ভর, এটাকে আমরা বলবো ঘনত্ব। লিখ, সংজ্ঞাটা আমরা লিখি। কোন বস্তুর একক আয়তনে ভরকে ঘনত্ব বলে। কোন বস্তুর একক আয়তনে ভরকে ঘনত্ব বলে। কোন বস্তুর একক আয়তনে ভরকে আমরা কি বলবো? ঘনত্ব। আমরা একটা एग्जांपल দিলে আশা করি জিনিসটা আরো ভালো বোঝা যাবে। আমরা एग्जांपल দেই, জিনিসটার एग्जांपल দেই, তাহলে তোমাদের জন্য আরো বুঝতে ইজি হবে। ঠিক আছে? एग्जांपलটা দেই। एग्जांपलটা হচ্ছে, মনে করে একটা ঘনবস্তু আমি চিন্তা করি। হ্যাঁ, আগের মতো একটা ঘনবস্তু চিন্তা করি। ঠিক আছে? একটা ঘনবস্তু আকাশ হবে। একটা ঘনবস্তু আমরা চিন্তা করলাম। হ্যাঁ, একটা ঘনবস্তু। এই ঘনবস্তুর আয়তন আছে কিনা? এই ঘনবস্তুর একটা আয়তন আছে কিনা? এটা পুরোটা জায়গা জুড়ে তার একটা আয়তন আছে, আয়তন আছে কিনা? এই আয়তনটাকে আমরা লিখলাম, আয়তনকে আমরা v দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করলাম? v দ্বারা আমরা এটাকে প্রকাশ করলাম, আয়তনটা। এবং এই আয়তনের, এই পুরো আয়তনের একটা ভর আছে কিনা? ঘনবস্তুতে একটা ভর আছে, তাই না? ঘনবস্তুর এই ভরকে আমরা প্রকাশ করলাম m দ্বারা। আয়তন কি v দ্বারা প্রকাশ করলাম, ভরকে m দ্বারা প্রকাশ করলাম। আয়তন কি v দ্বারা, ভরকে m দ্বারা। দেখো, আয়তন কি v দ্বারা আর ভরকে m দ্বারা আমরা প্রকাশ করলাম। ঠিক আছে? আয়তন কি v, ভরকে m। তাহলে এখানে আমাদের লাভটা কি হলো? আমরা এটা যে প্রকাশ করলাম, আমরা বলতে পারি যে আমার এক আয়তনে, v আয়তনে ঘনবস্তুটার ভর হচ্ছে m পরিমাণ। আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি যে v আয়তনে বস্তুটির ভর m। v আয়তনে বস্তুটির ভর m। তাহলে ঘনত্বের সূত্র অনুসারে একক আয়তনে কত হবে? একক আয়তনে বস্তুটির ভর ওই নিয়ম করলে m/v। v আয়তনে বস্তুটির ভর হয় যদি m, তাহলে একক আয়তনে বস্তুর ভর হবে কি? m/v। ওই নিয়ম করলাম। এবং সংজ্ঞা অনুসারে, দেখো সংজ্ঞা অনুসারে এটাই তো আমার ঘনত্ব, তাই না? সংজ্ঞা অনুসারে এটাই আমার ঘনত্ব কিনা? তাহলে সংজ্ঞা অনুসারে সুতরাং আমরা বলতে পারি
যে সংজ্ঞানুসারে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু m বাই v। ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে রো। ঘনত্বকে আমরা প্রকাশ করি রো দ্বারা, ঘনত্বকে আমরা প্রকাশ করি রো দ্বারা। রো ইজ ইকুয়াল টু m বাই v, এটাই সূত্র, এটাই আমার সূত্র। সংজ্ঞা অনুসারে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু m বাই v, এটাকে আমরা রো দ্বারা প্রকাশ করি। এটা গ্রিক ওয়ার্ড, গ্রিক একটা ওয়ার্ড, গ্রিক শব্দ একটা, ওইটা থেকে আসছে m বাই v। এবং আমরা চাইলে এটার মাত্রা, ঘনত্ব, একক, ঠিক আছে, স্কেলার না ভেক্টর রাশি সবই বের করা যায়। দেখো আমরা আস্তে আস্তে বাইর করি। ঘনত্বের একক, বল একক কি হবে? ভরের একক কি? কেজি। আর আয়তনের একক মিটার কিউব, তাই না? 3D ইয়া 3 দ্বারা গুণ, পাওয়ার 3, তাহলে মিটার কিউব হলে ঘনত্বের যে একক, ঘনত্বের, এটা স্টার মার্ক দিয়ে লিখবা, ঘনত্বের যে এসআই একক সেটা হচ্ছে কেজি পার মিটার কিউব। ঘনত্বের এসআই একক এটা হচ্ছে আমার কেজি পার মিটার কিউব। আর ঘনত্বের যে মাত্রা, ঘনত্বের যে মাত্রা, মাত্রাটা কত হবে বলো তো? ভরের মাত্রা কত? ভরের মাত্রা কি? ক্যাপিটাল এম। ভরের মাত্রা হচ্ছে আমরা যে 7টা ঐকিক একক, মৌলিক একক, ওইটার মাত্রা অনুসারে আমরা করব। তাহলে ঘনত্বের যে মাত্রা, এটা ভরের মাত্রা, এটা হচ্ছে ক্যাপিটাল এম। আর আয়তনের এটা কত হবে? এল কিউব, ক্যাপিটাল এল কিউব। তাহলে তার মাত্রাটা আমার আসতেছে, দেখো তার মাত্রাটা আমার আসতেছে m l ইনভার্স 3। l কিউব টু উপরে গেলে l ইনভার্স 3 হয়ে যায়। তাহলে এটাই ঘনত্বের এসআই একক আর ঘনত্বের মাত্রা। না বুঝলে ভাইকে বলো, কোশ্চেন করো। আর ঘনত্ব একটা কি রাশি? অবশ্যই স্কেলার রাশি। ঘনত্বের কোনো ইয়ে নেই, ডাইরেকশন নেই। তাহলে ঘনত্ব একটি স্কেলার রাশি। ঘনত্ব একটি স্কেলার রাশি। ঘনত্ব এসআই একক কেজি পার মিটার কিউব, মাত্রা হচ্ছে ml ইনভার্স 3, আর ঘনত্ব একটা কি রাশি? স্কেলার রাশি। দেখ, না বুঝলে ভাইকে কোশ্চেন করো, না বুঝলে ভাইকে কোশ্চেন। তোমাদের হাফ ইয়ারলির পরে আমাদের কাজ ক্ষমতা শক্তি শেষ হয়েছিল না? এই কাজ ক্ষমতা শক্তির উপর পরীক্ষা, চতুর্থ অধ্যায়ের পরীক্ষা হাফ ইয়ারলির পরে, ঠিক আছে? আমি টাইমটা জানাই দিব, যেহেতু তোমাদের সামনে অর্ধবার্ষিক, এই কারণে অর্ধবার্ষিকের পরে নিব পরীক্ষাটা, ঠিক আছে? ঘনত্বের এসআই একক কেজি পার মিটার কিউব, মাত্রা হচ্ছে ml ইনভার্স 3, আর ঘনত্ব একটা কি রাশি? স্কেলার রাশি। ক্লিয়ার? আচ্ছা, এখন কিছু কনভার্সন জানতে হবে। কি জানতে হবে? কনভার্সন বা রূপান্তর। মানে আমার যদি একটা এককে যদি ঘনত্ব দেওয়া থাকে, এটাকে আমি কেজি পার মিটার কিউবে নিব কিভাবে, অথবা ওইখান থেকে অন্য এককে নিব কিভাবে, সো ওই রূপান্তরটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তো লেখো কিছু গুরুত্বপূর্ণ রূপান্তর। এগুলো মুছে দেই, আর আমরা বুঝি যে কিছু গুরুত্বপূর্ণ রূপান্তর। কিছু গুরুত্বপূর্ণ রূপান্তর। দেখ, প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 1 কেজি সমান কত গ্রাম? 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম, ঠিক আছে? এগুলা একটু মনে রাখতে হবে।
1 কেজি সমান 1000 গ্রাম। 2 নাম্বার 1 কেজি সমান 1000 গ্রাম। 2 নাম্বার 1 লিটার পানি কত কেজি পানি সমান? এগুলো ক্লাস 2 3 তে পড়ছো না? 1 লিটার সমান 1 কেজি, 1 লিটার পানি 1 কেজি পানির সমান। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। 1 কেজি পানি 1 লিটার পানির সমান। আচ্ছা, এটা গেল 3 নাম্বার। আমার 1 মিটার কিউব আয়তনে 1 মিটার কিউব আয়তনে কত লিটার পানি ধরে? 1 মিটার কিউব বুঝিনি, মানে দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, হাইট 1 মিটার। 1 মিটার কিউব আয়তনের যদি আমি একটা ড্রাম চিন্তা করি, পানির ড্রাম, এই পানির ড্রামে কত লিটার পানি ধরবে? 1000 লিটার পানি ধরবে। ঠিক আছে, 1 মিটার কিউব সমান 1000 লিটার। 1000 লিটার, অথবা এটাকে এভাবে আমরা লিখতে পারি 1 লিটার সমান 10 ইনভার্স 3 মিটার কিউব। 1 মিটার কিউব সমান 1000 লিটার, অথবা এটাকে ইনভার্স করে দিছি 1 লিটার সমান 10 ইনভার্স 3 মিটার কিউব। ক্লিয়ার কিনা? না বুঝলে ভাইকে বলো। তোমার টিম তো খারাপ হয়েছে। বলই তো পাইছে না, আর দৌড়াইছে মনে হয়। পাইছে যে এটা তো উল্টা পুরো একদম জমে না। স্যারে দিলে ভালো হতো, সে তো ব্রুনো আসছিল, পাস দিল নিজে শট নিতে গেছে। দাও, 1 মিটার কিউব সমান 1000 লিটার, 1 লিটার সমান 10 ইনভার্স 3 মিটার কিউব। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, খেয়াল করো, আমার 1 সিসি, সিসি মানে কি? সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। লিখে রাখি, সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার, অথবা এটাকে আমরা লিখবো 1 সেন্টিমিটার কিউব। কিউবিক মানে কিউব, ঘন। 1 কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব সমান কত মিটার কিউব বলো তো? 1 সেন্টিমিটার কিউব সমান হবে 10 ইনভার্স 6 মিটার কিউব। 10 ইনভার্স 6 মিটার কিউব। মেয়েরা না বুঝতে ভাইকে বলো, কোশ্চেন থাকলে ভাইকে বলো, কোশ্চেন করো। 1 সিসি বা কিউবিক সেন্টিমিটার সমান 10 ইনভার্স 6 মিটার কিউব। কেন, কিভাবে আসছে? সেন্টিমিটারকে মিটারে নিলে কত দ্বারা ভাগ দিতে হয়? 100 দ্বারা ভাগ। এভাবে তিনটা সেন্টিমিটার না এখানে, সেন্টিমিটার কিউব মানে কি? সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার, তাহলে 100 ইনটু 100 ইনটু 100 দ্বারা ভাগ। তাহলে কয়টা শূন্য আসছে? 6টা শূন্য। তো 6টা শূন্য দ্বারা ভাগ দিলে তো ইনভার্স হবে না? ভাগ দিলে তো ইনভার্স, গুণ দিলে তো আমার শুধু পাওয়ারটা থাকে। হ্যাঁ, তো এটা একটু মনে রাখবো। আর 5 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট, 5 নাম্বার 1 গ্রাম পার সিসি সমান 1000 কেজি পার মিটার কিউব। 1 গ্রাম পার সিসি is equal to 1000 কেজি পার মিটার কিউব। কিভাবে আসছে এটা? মানে গ্রাম পার সিসি এবং কেজি পার মিটার কিউবের মধ্যে সম্পর্কটা কিভাবে আসছে দেখো, খেয়াল করো। আমরা এটা তুলনা লাগবে না, এটা বুঝো জাস্ট। 1 গ্রাম পার সিসি মানে কি? 1 গ্রামকে 1 সিসি দ্বারা ভাগ, এটাই তো। গ্রাম পার সিসি মানে 1 গ্রামকে 1 সিসি দ্বারা ভাগ। তো আমরা একটা কাজ করি, আমরা জিনিসটাকে কেজি পার মিটার কিউবে নিব। 1 গ্রাম সমান কত কেজি? 1 গ্রাম সমান 10 ইনভার্স 3 কেজি। 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 1 গ্রাম সমান কত কেজি? উল্টা না, 10 ইনভার্স 3। আর 1 সিসি সমান কত মিটার কিউব? 10 ইনভার্স 6 মিটার। তো এটাকে ইনভার্সটাকে উপরে নিলে কি হবে? 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। আর 10 ইনভার্স 3 তো আগের মতো আছেই, কেজি পার মিটার কিউব। তাহলে 6 আর -3 হিসাব করলে কত আসে? 1000 আসে না?
এই কারণে 1 গ্রাম পার সিসি সমান 1000 কেজি পার মিটার কিউব। বুঝতে পারছি কিনা? কনভার্সনটা বুঝা গেছে? রূপান্তরটা না বুঝা গেলে, না বুঝলে তুললে ক্লিয়ার হয়ে যাবে। তুললে ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে আসছে? তুললে ক্লিয়ার হয়ে যাবে। না বুঝলে ভাইকে বলো 1 গ্রাম পার সিসি ইজ ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব। 1 গ্রাম পার সিসি ইজ ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে? এই পাঁচটা কনভার্সন আমরা মনে রাখবো। পাঁচটা কনভার্সন বা পাঁচটা রূপান্তর আমরা মনে রাখবো আমাদের ম্যাথ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন এটা ম্যাথ করব, ম্যাথ করার সময় এগুলো দেখবে যে ক্লিয়ার হয়ে যাবে ম্যাথ করার সময়। ঠিক আছে? সো আমরা বইয়ের একটা ম্যাথ করব। তোমাদের বইয়ে একটা ম্যাথ আছে সুন্দর, ওই ম্যাথটা আমরা একটু করার চেষ্টা করব। চলো মুছে দেই। হ্যাঁ, মুছে দেই। চলো আসো তাহলে আমরা ম্যাথটা লিখি। क्वेश्चन লেখো। জর্ডানের ডেড সি চিনি আমরা? কি এটা? আসলে সাগর এটা না, এটা একটা লেকের মতো আর কি, লোহিত সাগর আর কি, কিন্তু নাম পড়ে গেছে ডেড সি। ডেড কেন এটা? এখানে এটা ভূপৃষ্ঠের সবচেয়ে নিচের বিন্দু। আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের সবচেয়ে নিচের বিন্দু হচ্ছে ডেড সি, লোহিত সাগর। আর সমুদ্রের পৃষ্ঠে মানে সমুদ্রের সবচেয়ে নিচের বিন্দু কোনটা? মানে যেটা আমাদের ইয়াতে সমুদ্র পৃষ্ঠ আছে, এই সমুদ্রের পৃষ্ঠের সবচেয়ে নিচের বিন্দু কোনটা? না, সর্বনিচের বিন্দু হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ঠিক আছে? এটা হচ্ছে সমুদ্রের পৃষ্ঠের সবচেয়ে নিচের বিন্দু। আর ভূপৃষ্ঠের সবচেয়ে নিচের বিন্দু হচ্ছে এই ডেড সি বা লোহিত সাগর। ডেড সি কারণ ওইটার মধ্যে কোনো প্রাণী ইয়া হতে পারে না, লবণের পরিমাণ এতই বেশি যে এখানে কোনো সামুদ্রিক মানে কোনো বায়োডাইভার্সিটি থাকতে পারে না, জীববৈচিত্র্য নাই এখানে। ঠিক আছে? জর্ডানের ডেড সি এর ঘনত্ব, জর্ডানের ডেড সি এর ঘনত্ব 1.24 কেজি পার লিটার। এই সমুদ্রে 2 কেজি পানির আয়তন কত? 2 কেজি পানির আয়তন। জর্ডানের ডেড সি এর ঘনত্ব 1.24 কেজি পার লিটার। এই সমুদ্রে 2 কেজি পানির ঘনত্ব কত? সরি, আয়তন কত? ঘনত্ব দেওয়াই আছে, ঘনত্ব আমার দেওয়াই আছে। এখান থেকে আমরা 2 কেজি পানির আয়তন বের করতে বলছি। তো আমরা কোন সূত্রটা ইউজ করব? যেটা পরে আসছি, রো ইজ ইকুয়াল টু m বাই v। রোটা কিন্তু কিসে দেওয়া আছে দেখো? কেজি পার লিটারে দেওয়া, মানে আয়তনটা লিটারে দেওয়া, ভরটা কেজিতে দেওয়া, তাই না? সো দেখো আমি সলিউশন যখন করব সবাই মনোযোগ দিয়ে দেখো যে দেওয়া আছে ঘনত্ব
ঘনত্ব দেওয়া আছে রো ইজ ইকুয়াল টু 1.24 কেজি পার লিটার, লিটারে দেওয়া আছে, মানে কেজি পার লিটারে দেওয়া আছে, এবং এটার ভর দেওয়া আছে m সমান দেওয়া আছে ভর, সেটা হচ্ছে 2 কেজি। তাহলে এখান থেকে আমাকে আয়তনটা বের করতে বলা হয়েছে, আয়তন v সমান ওয়াট। তাহলে আমরা জানি rho is equal to m by v। তো আয়তন বের করতে বলছে না, তো আমরা ইন্টারচেঞ্জ করে দেই, v সমান কি লেখা যায় m by rho, rho is equal to m by v হলে v is equal to কি হবে m by rho, ইনভার্স মানে রূপান্তর করে দিলাম, ইন্টারচেঞ্জ করে দিলাম। তাহলে বসাই দেই, মানগুলো বসাই দেই। তাহলে 2 কেজি আর এর নিচে হবে 1.24 কেজি পার লিটার, হলো কি না এটা? আচ্ছা, তোমরাই বলো আয়তন কোন এককে আসবে, হিসাব করলে আয়তনটা কোন একক, মানে আয়তনের আনসারটা কোন এককে আসবে? লিটারে, কারণ কেজি কাটা চলে যায় না, কেজি কাটা চলে যায়, এটা লিটার ইনভার্স 1 আছে, এটা উপরে উঠে গেলে লিটার হয়ে যাবে। তাহলে আমার আয়তন হবে, আয়তন আনসারটা কত বলো তো ভাইকে, আনসারটা কত আসে? 2 কে 1.24 দ্বারা ভাগ দাও, 1. আনসারটা বলো, 2 কে 1.24 দ্বারা ভাগ দাও, 1.61 লিটার। তাহলে আনসার কিসে আসছে আমার? লিটারে আসবে, ঠিক আছে? আনসার কিসে আসবে? লিটারে। যদি তোমাকে মিটার কিউবে নিতে হয় তাহলে কিভাবে নিব বলো তো? 1.61 শিখে আসছে 1 লিটার সমান কত মিটার কিউব? বই খাতা খুলেই বলো, 1 লিটার সমান কত মিটার কিউব? 10 ইনভার্স 3। তাহলে 10 ইনভার্স 3 দ্বারা গুণ দিব, তাহলেই চলে আসবে। তোমাকে কোশ্চেনে বলতেও পারতো যে 2 কেজি পানির আয়তন কত মিটার কিউব, তখন তুমি কিভাবে করবে? লিটারে বের করে এটাকে মিটার কিউবে কনভার্ট করতে হবে, লিটারে বের করে মিটার কিউবে নিতে হবে। অথবা তোমাকে যদি কিউবিক সেন্টিমিটার সিসিতে নিতে বলে তাহলে তোমাকে ওই সেম লিটার থেকে সিসিতে নিতে হবে, ঠিক আছে? তো এই রূপান্তরগুলা একটু মনে রাখতে হবে, এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা গেল রূপান্তরের কথা। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা দেখাই দেই। এটা হচ্ছে তোমাদের বইয়ে দেখো, খেয়াল করো, তোমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে, ঠিক আছে? বিভিন্ন পদার্থের ঘনত্বের একটা চার্ট। যেমন বলা আছে যে কর্কের ঘনত্ব কত, কাঠের ঘনত্ব কত, পানির ঘনত্ব কত, কাচের ঘনত্ব কত, ঠিক আছে? লোহার ঘনত্ব কত, পারদের ঘনত্ব কত, সোনার ঘনত্ব কত। এইগুলা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের বই আছে, নতুন বইটা আছে এখন কারো কাছে? নতুন বইটা, আচ্ছা, নতুন বইটা থাকলে পেজ নাম্বারটা বলে দিতাম, আমার তো এটা পুরান বই, কিন্তু এটা তোমাদের বইও আছে। তো তোমরা দেখবা যে ঘনত্ব, এই যে ঘনত্ব লেখা আছে, টপিকের নামই লেখা আছে ঘনত্ব। এই ঘনত্ব টপিকে এই চারটা মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য। এখান থেকে এমসিকিউ আসবেই, একটা আসেই সবসময়, ঠিক আছে? এবং তোমরা আমাকে বলো যে ঘনত্ব কোন এককে দেওয়া, বলো তো। চশমা লাগাও মেয়ে, দাও। গ্রাম পার সিসি, ঠিক আছে? কিসে দেওয়া? গ্রাম পার সিসি। তো এগুলা সব মান কিসে আছে? গ্রাম পার সিসিতে আছে। তো আমি গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে নিব, কত দ্বারা গুণ দিতে হবে দেখো তো? গ্রাম পার সিসি থেকে আমি যদি কেজি পার মিটার কিউবে নিতে চাই, কত দ্বারা গুণ দিব? আমরা 1000 দ্বারা আমরা এটাকে গুণ দিব। গ্রাম পার সিসি কে 1000 দ্বারা গুণ দিলে আমরা কেজি পার মিটার কিউব পেয়ে যাব। যদি আমার বলে দেয় যে ইয়ার ঘনত্ব, পানির ঘনত্ব 1 গ্রাম পার সিসি, পানির ঘনত্ব বলা আছে 1 গ্রাম পার সিসি, তোমরা বলো যে ইয়া কত, কেজি পার মিটার কিউবে কত হবে পানির ঘনত্ব? 1000। 1 * 1000 মানে 1000 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে পানির ঘনত্ব। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। এটাকে মুখস্থ রাখতে হবে, ঠিক
ঠিক আছে? চার্টের সবগুলোই মুখস্থ রাখতে হবে, মেন কথা। সোজা কথা, চার্টে সব কিছু মানে যতগুলো আছে সবই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এমসিকিউর জন্য তো একটু লিখে রাখি আমরা এটা, আমি একটু পাশে লিখে রাখি এটা, পাশে এটা লিখে রাখি যে তোমরা কি করবা, তোমরা বিভিন্ন বস্তুর ঘনত্ব, বিভিন্ন বস্তুর ঘনত্বের চার্ট এটা তোমরা মুখস্থ রাখবা, ঠিক আছে? বইতে এটা আছে, ঠিক আছে? বই থেকে আছে বিভিন্ন বস্তুর ঘনত্বের চার্ট, বিভিন্ন বস্তুর ঘনত্বের চার্ট দেখো, বই খাতায় লেখো, এটা মুখস্থ রাখবা। আমি আর লেখাই দিতেছি না, এগুলো বইয়ে যেহেতু আছে লেখাইতেছি না, কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এটা গেল। আশা করি এখানে কারো কোনো কোশ্চেন নাই। এটা গেল ক্লিয়ার, হ্যাঁ? আচ্ছা, তো এবার আসো এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে স্থির তরলের অভ্যন্তরে চাপ নির্ণয়। স্থির তরলের অভ্যন্তরে চাপ নির্ণয়। সবাই লেখো, ইয়ার নাম বক্স দিয়ে লেখো, স্থির তরলের স্থির তরলের অভ্যন্তরে চাপ। স্থির তরলের অভ্যন্তরে চাপ, আমরা এটা একটু দেখতে চাই, এবং আমরা আজকে কোনো ম্যাথ করব না, আমরা জাস্ট এইটার টপিকটা একটু ভালো করে ডিটেইলস একটু বোঝার চেষ্টা করব। সবাই মনোযোগ দিয়ে ডিটেইলস একটু বোঝার চেষ্টা করব, হ্যাঁ? দেখ, স্থির তরলের অভ্যন্তরে চাপ। স্থির, আমি বলি স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে আমি যখন চাপ নির্ণয় করব, সেটার অর্থ হচ্ছে ওই বিন্দুতে চারপাশ থেকে আমার একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে প্রযুক্ত বলকে বোঝায়। অর্থাৎ আমি যখন স্থির তরলের অভ্যন্তরে চাপের কথাটা বলবো, তার মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিন্দুতে চারপাশ থেকে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে লম্বভাবে প্রযুক্ত বলকে বোঝায়। লেখো আমার সাথে সাথে লেখো, জিনিসটা লেখো, আমি বলি তোমাদেরকে যে স্থির তরলের অভ্যন্তরে কোন নির্দিষ্ট বিন্দুতে চাপ বলতে ওই বিন্দুর চারপাশে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে লম্বভাবে প্রযুক্ত বলকে বোঝায়। স্থির তরলের অভ্যন্তরে কোনো নির্দিষ্ট বিন্দুতে চাপ বলতে ওই বিন্দুর চারপাশে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে লম্বভাবে প্রযুক্ত বলকে বোঝায়। বুঝছিনি কথাটা বুঝছি? হ্যাঁ বা না? বুঝছিনি? শিওর নেই? বুঝো না, আমি জানি বুঝিনি। আমি কি এটার কথাটার চিত্র দিয়ে তো বুঝাই না জিনিসটা।
আমি বুঝাই তাহলে তোমরা একটু বুঝতে পারবে। হ্যাঁ দেখো আমি বুঝাই এরপরে তোমরা এটা বুঝতে পারবে। স্থির তরলের অভ্যন্তরে কোন নির্দিষ্ট বিন্দুতে চাপ বলতে ওই বিন্দুর চারপাশে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে লম্বভাবে প্রযুক্ত বলকে বোঝায়। আমি একটা চিত্র আঁকি, সবাই আমার সাথে সাথে ওই চিত্রটা আঁকবা, ঠিক আছে? আমরা আবার একটা ঘনবস্তু চিন্তা করব, এই ঘনবস্তু দিয়ে পুরো চাপটা শেষ হয়ে যাবে। একটা ঘনবস্তু আঁকবো, আচ্ছা হয়ে গেল। সবাই ভাইয়ের সাথে সাথে চিত্রটা আঁকো। এটা কি? একটা ঘনবস্তু, একটা পাত্র, ঘনবস্তুর আকারে একটা পাত্র আছে। এই পাত্রের মধ্যে একটা পানি মানে কিছু পরিমাণ পানি আছে, পানি পূর্ণ, নীল দিয়ে পানি বুঝাচ্ছি, বা আমরা পানি না বুঝিয়ে আমরা তরল বুঝাবো। পানিও হইতে পারে, অন্য যে কোনো ধরনের তরল হইতে পারে, আমরা তরল বুঝাবো এটাকে, আমরা এটাকে তরল বুঝাবো। এটাকে গাঢ় করে দিলে ভালো হয়, এটাকে গাঢ় করে দিই। দেখো ঠিক আছে, আর এটা হচ্ছে একদম এই পাত্রের একদম নিচের তল, পাত্রের নিচের তল। এটা পানিটার হাইট কতটুকু আছে বলো তো? পানিটার হাইট এতটুকু না? খেয়াল করো তো, পানিটার হাইট এতটুকু, পানিটার হাইট এতটুকু, এটাকে আমরা বলবো h। এটা হচ্ছে পানিটার হাইট, উচ্চতা। পাত্রের মধ্যে তরলের উচ্চতা, পাত্রের মধ্যে তরলের উচ্চতা h, বা তরলের গভীরতা বলতে পারি, এটা গভীরতা হচ্ছে h। এত গভীরতায় পাত্রের মধ্যে পানিটা আছে, বুঝতে পারছি? এবং পাত্রের যে নিচের তল, এই নিচের তলের একটা এরিয়া আছে না, আমি একটু হাইলাইট করে দিই তোমাদের জন্য। এটা হচ্ছে পাত্রের নিচের তল, কালো কালারে যেটা আমি করতেছি, এটা হচ্ছে পাত্রের নিচের তল, এটা পাত্রের নিচের তল। এবং এই নিচের তলের যে এরিয়া আছে, এই এরিয়াকে আমরা প্রকাশ করলাম a দ্বারা। পাত্রের যে নিচের তল, এই এরিয়াটাকে আমরা প্রকাশ করলাম a দ্বারা। ক্লিয়ার? আচ্ছা তুলো, পাত্রের যে নিচের তল সেটাকে আমরা প্রকাশ করলাম a দ্বারা, ঠিক আছে? আচ্ছা, পাত্রের এই যে পাত্রের যে পানিটা আছে, সরি পাত্রের যে তরলটা আছে, এই তরলে একটা ভর আছে না, এই ভরকে আমরা প্রকাশ করব m দ্বারা, ঠিক আছে? তরলের ঘনত্বকে প্রকাশ করব ρ দ্বারা। এগুলো তোমরা আমি লিখে দিব সুন্দর করে। এবং খেয়াল করো সবাই মনোযোগ দিয়ে, আমি এই লাইনটাকে বুঝাতে চাচ্ছি। আমার তরলের অভ্যন্তরে মনে করো এই একদম নিচের তলটা আছে না, নিচের তলটা আছে না, এই তলের মধ্যে একটা পয়েন্ট চিন্তা করি। দেখো একটা পয়েন্ট চিন্তা করি, একটা পয়েন্ট চিন্তা করো। এই পয়েন্টটা কোথায় আছে? এই পয়েন্টটা নিচের তলে, তলে পাত্রের একদম নিচের তলে এই পয়েন্টটা আছে, হ্যাঁ? এবং এই পয়েন্টের চারপাশে তরল আছে না, চারপাশে তরল আছে কিনা এই পয়েন্টের চারপাশে, তো চারপাশ থেকে তার উপর লম্বভাবে বল প্রযুক্ত হবে কিনা, লম্বভাবে বল প্রযুক্ত হবে কিনা? উপর থেকে আসবে, নিচে তো পানি নেই, নিচে থেকে তো আসবে না, আসবে তো উপর থেকে। এই যে লম্বভাবে প্রযুক্ত বল, এখান থেকে আসবে প্রেসার, এখান থেকে আসবে লম্বভাবে, এখান থেকে আসবে প্রেসার, এখান থেকে আসবে প্রেসার, নিচে তো আর ইয়া নাই, তো নিচে থেকে তো আর প্রেসার আসবে না। আমার এই পয়েন্টটাকে, এই বিন্দুটাকে চারপাশ থেকে লম্বভাবে যে ফোর্স আমরা দিব,
এই ফোর্সটাকে আমরা বলবো একক প্রস্থচ্ছেদে, মানে চারপাশে একক প্রস্থচ্ছেদে তার প্রযুক্ত চাপ। কথা কি বুঝাইতে পারছি? মানে এই বিন্দুতে চারপাশ থেকে যে পরিমাণ বল লম্বভাবে কাজ করতেছে একক ক্ষেত্রফলে, ওই বলকে আমরা বলবো চাপ বা প্রেসার। কারণ চাপের সূত্র আমরা পড়ে আসছি, P = F/A, একক প্রস্থচ্ছেদে প্রযুক্ত চাপ বা প্রযুক্ত বল। তো এটাই বোঝাচ্ছে আর কি। তো আমরা এটা নাম দিব F, মানে যে বল প্রযুক্ত হচ্ছে এটাকে আমরা বলবো F। এবং যা যা ইয়া করলাম মুখে মুখে বলছি এগুলো আমরা লিখি, যে ধরি পাত্রে নিচের তলে ক্ষেত্রফল হচ্ছে A। পাত্রে পানির উচ্চতা এটা হচ্ছে H। পাত্রে আয়তন এটা ধরলাম V। পাত্রের আয়তনই তো আমার পানির আয়তন, তাই না? আমরা জানি যে তরলের আয়তন এই পানির জায়গায় তরল লেখো, তরল দিয়ে আমরা ব্যাখ্যা দিই। এই পানির জায়গায় তরল লেখো, তরল দিয়ে ব্যাখ্যা দিব। পাত্রের আয়তনই আমার হচ্ছে তরলের আয়তন। কারণ আমরা জানি তরলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে কি ধারণ করে? আকার ধারণ করে, মানে আয়তন ধারণ করে। ঠিক আছে? আর তরলের ভর আর তরলের ঘনত্ব রো। তরলের ভর m আর তরলের ঘনত্ব হচ্ছে রো। ভালো করে মনোযোগ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করো, তাহলে হবে। কোনটা দিয়ে কি বোঝাচ্ছি এটা বুঝতে হবে। পাত্রের নিচের তলে ক্ষেত্রফল, পাত্রে তরলের উচ্চতা h, আয়তন হচ্ছে v, ভর m, ঘনত্ব রো। ক্লিয়ার? এতটুকু শেষ, এটা বুঝতে হবে। এখন খেয়াল করো যে এই যে ফোর্স, এই ফোর্স কিসের কারণে আসতেছে? এই পয়েন্টে যে আমার বল আমি দিচ্ছি, এই বলটা কার কারণে আসতেছে বলো তো? আরে চাপ তো আসতেছে বলের কারণে, বলটা আসতেছে কিসের কারণে? হ্যাঁ, তরলের কারণে না? এই যে তুমি যে বসে আছো, লো বেঞ্চে বসে আছো, লো বেঞ্চে একটা প্রেসার আসতেছে কিনা? লো বেঞ্চে প্রেসার আসতেছে। এই লো বেঞ্চে যে প্রেসার আসতেছে, তুমি লো বেঞ্চে বসে আছো দেখে তো প্রেসার আসতেছে, তাই না? তাহলে তোমার শরীরের যে বডির ওজন, এটাই বল হিসেবে লো বেঞ্চে একদম খাড়াভাবে কাজ করতেছে। তুমি যে বসে আছো, তোমার শরীরের পুরোটা ওজন আমার লো বেঞ্চে লম্বভাবে ক্রিয়া করতেছে না? আমি যদি লো বেঞ্চের এরিয়া মানে সিটিং ইয়াটা যদি a ধরি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a ধরি, তাহলে এই এরিয়ার উপর তোমার একটা ফোর্স দিচ্ছ না? এবং এই ফোর্সটা কিসের কারণে হচ্ছে? তোমার ওজনের কারণে। সিমিলার কথা তো এখানেও। এই পয়েন্টের উপর একটা তরলের একটা স্তম্ভ আছে কিনা, এই স্তম্ভের একটা ওজন আছে কিনা, এই ওজনটাই এখানে ফোর্স হিসেবে কাজ করতেছে। তরলের স্তম্ভের যে ওজন, এই ওজনটাই আমার এখানে কি হিসেবে কাজ করে? ফোর্স হিসেবে কাজ করে। বুঝতে পারছি? তাহলে আমরা দেখো যে এখানে তরলের স্তম্ভে ওজন বল হিসেবে কাজ, তরলের স্তম্ভের ওজন বল হিসেবে কাজ করে। তরলের স্তম্ভের ওজন বল হিসেবে কাজ করে। তো হয়েছে। এখন সুতরাং F সমান কি লেখা যায়? সুতরাং F সমান তরল স্তম্ভের ওজন W, প্রযুক্ত বল। সুতরাং প্রযুক্ত বল দেখি। সুতরাং প্রযুক্ত বল
প্রযুক্ত বল মেরা দেখো প্রযুক্ত বল F সমান W লেখা যায় কিনা, কারণ তরল স্তম্ভের ওজনই বল হিসেবে কাজ করতেছে। তো W মানে কি, ওজন মানে কি mg, ওজন মানে কি mg, m সমান আবার কি লেখা যায়, একটু আগে একটা সূত্র পড়ে আসি, ρ m বাই v, তাহলে m সমান কি লেখা যাবে ρ v, তাহলে ρ v g লেখা যায়, লেখা যায় কিনা, লেখা যায়। তাহলে f আমরা লিখতে বললাম ρ v g, এটা লিখতে পারলাম। v আয়তন সমান আবার কি লেখা যায়, আয়তন সমান কি লেখা যায়, আয়তন সমান লেখা যায় কিনা ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ দিলে তো আয়তন পাওয়া যায়, তাই না? ক্ষেত্রফলকে কি দ্বারা গুণ দিলে, উচ্চতা দ্বারা গুণ দিলে, এটা তো আয়তন পাওয়া যায়, h লেখা যায়। তাহলে সুতরাং f সমান আমরা লিখতে পারি a h ρ g, এটা লেখা যায়, লেখা যায় কিনা দেখো, প্রযুক্ত বল F a h ρ g, এটা লেখা যায় কিনা, প্রযুক্ত বল F a h ρ g, এটা আমরা লিখতে পারি। কারো কোনো কোশ্চেন থাকলে ভাইকে বলো। W mg, m মানে ρ vg, ρ v আর ρ v v এর জায়গায় আমরা h বসেছি, কেন বসেছি একটু পরে বুঝবা। ক্ষেত্রফল ইনটু উচ্চতা, হাইট তো জানি h, এরিয়া হচ্ছে নিচের পাত্রের এরিয়াটা, কারণ আমরা নিচের পাত্রে বের করতেছি, তো নিচের পাত্রের এরিয়া ইনটু উচ্চতা, এটাই আমরা আয়তনের সমান। তাহলে সুতরাং নিচের পাত্রে নিচের তলে প্রযুক্ত চাপ, নিচের তলে প্রযুক্ত চাপ, বলো সূত্র কি, P F by A, F by A, P F by A, তাহলে বসাই দেই, বা P বলো A H ρ g divided by A, P F by A, আর F এর মান বসিয়ে দিলাম A H ρ g divided by A, কি কি কাটাকাটি চলে যায়, A আর A কাটাকাটি চলে যায়, তাহলে সুতরাং P সমান থাকে A H ρ g, P সমান থাকে H ρ g, এটাই সূত্র আছে। P H ρ g, P দ্বারা বোঝায় চাপ, নিচের তলে প্রযুক্ত চাপ, H দ্বারা বোঝায় ওই যে ওই পয়েন্টে, মানে এই পয়েন্টের উপরে যে তরলের স্তম্ভ, এটার হাইট, আর ρ দ্বারা বোঝায় ঘনত্ব, তরলের ঘনত্ব, G দ্বারা বোঝায় 9.8। কথা বুঝতে পারছি কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে ভাইকে বলো। আর দুইটা লাইন আছে, দুইটা লাইন দেখাবো, আর কিছু না। এটা বুঝতে পারছি? কোনটা কোনটা কনস্ট্যান্ট এখানে, কি কি কনস্ট্যান্ট মেয়েরা বলো, কোনটা কোনটা কনস্ট্যান্ট এখানে? জি কনস্ট্যান্ট, আর একটা কনস্ট্যান্ট রো কনস্ট্যান্ট না, তরলের ঘনত্ব কনস্ট্যান্ট, জি আমার কনস্ট্যান্ট। তাহলে এই প্রেসার কিসের উপর নির্ভরশীল? এইচ এর উপর, উচ্চতার উপর নির্ভরশীল বা গভীরতার উপর নির্ভরশীল। আমার যত বেশি হাইট বাড়বে, যত বেশি গভীরতা বাড়বে, তত বেশি আমার চাপ বাড়বে। পি এর সাথে গভীরতার সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যত বেশি গভীরতা বাড়বে তত বেশি আমার প্রেসারটা বাড়বে। ভাই কি কথা বুঝতে পারছি? লিখি আমরা জিনিসটা, এটা মুছে দেই, এটা আর কোনো কাজ নেই। দেখো তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং P সমানুপাতিক H যদি আমার ρ ও G ধ্রুবক হয়, P সমানুপাতিক H ρ আর G যদি ধ্রুবক হয়, এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে গভীরতা যত বাড়ে চাপ তত বাড়ে, গভীরতা যত বাড়ে চাপ তত বাড়ে, গভীরতা যত বাড়বে চাপ তত বাড়ে, চাপ তত বাড়ে। তাহলে এটা যদি গ্রাফ আমরা আঁকি, গ্রাফটা কেমন হবে? চাপ বনাম গভীরতা,
চাপ বনাম গভীরতা যদি গ্রাফ কি বনাম কি চাপ বনাম গভীরতা চাপ বনাম গভীরতা চাপ বনাম গভীরতা তোমরাই বলো চাপ বনাম গভীরতা গ্রাফ কেমন হবে সমানুপাতিক সম্পর্ক না তাহলে গ্রাফ কি হবে একদম স্ট্রেট লাইন করে বাড়বে চাপ যত বাড়বে গভীরতা ততই সমানুপাতিক হারে বাড়তে থাকবে চাপ যত বাড়বে আর গভীরতা যত বাড়বে চাপ তত সমানুপাতিক হারে জিনিসটা বাড়তে থাকবে